ফাগুন হাওয়া যায় রে বয়া, ভাঙারি দয়ে শুয়া শুয়া। তারপর না, হইব না, ফালু গানের জন্মের স্বাদ পূরণ হইব না। দিনের পর দিন যাইব, রাইতের পর রাত, অবাগা ফালু গায়নের ভাঙা দেহ তরি ভবের দরিয়ায় ডুইবা যাইব, তবু তার স্বাদ পূরণ হইব না। সাইজি, সাইজি গো, তুমি তো পারে পৌঁছাইয়া গেছো, ও পারে থেকে আমারে তুমি কি দেখো না? আমার জন্য কি তোমার দয়া হয় না সাইজি? অথই তরঙ্গে আতঙ্কে মরি, কোথায় পাবো হে দয়াল কান্ডারি? আমি সুপথ ছেড়ে কুপথে ভ্রমি, আর কতকাল ভাসব এই অথই পাথারে। ভালু ভাই, ও ভালু ভাই। কমলা, কখন আইসো সে পাগলি? আমি তো সে কখন আসছি, কতক্ষণ ধরে তোমার কাছে বসে আছি। বসে আসোস? তাহলে কথা কস নাই কেন? কেমনে কথা কমু? আমি তো তোমার কাণ্ড দেখে তাজ্জব হয়ে আছি। আচ্ছা ভালু ভাই, পড়াই দেখি তুমি এইরকম করে সাইজিরে ডাকো আর ডাকো, আর কান্দো আর কান্দো। সাইজির কাছে তুমি কি চাও কও তো? এইসব শুনে কাম নাই রে পাগলি। ফালু গায়নের দিলের দরিয়ায় অনেক কান্দনের ঢেউ, কয়টা ধরে শোনামু ক? আর ফালু গায়নের পাশে যে কমলা বসে আছে, তার দিলের দরিয়ায় বুঝি খালি সুখের ঢেউ, তাই না ভালু ভাই? তোর লগে কথায় আমি পারুম না রে বোন। ক, কেন আইসস? কয়দিন ধরে তোমার কাছে আসি না, তোমার কিছু খাওয়াইতেও পারি না, সেই জন্য তোমার জন্য আজ সেটা খাওয়ান নিয়ে আইসি। খাই লও তো, তাতে খাই লও। তুই তো আসলেই পাগলি রে। তোরে না কয়দিন নিষেধ করলাম আমার জন্য খাওয়ান দাওয়ান আনিস না, তো নিজেরই দিন চলে না। তুমি যে কি কও না ফালু ভাই। আচ্ছা, দিন কি আর থাইমা থাকে গো ফালু ভাই? ওই তো সকালবেলা দেখলাম পূব আসমানে সূরজ উঠছে, আর এই যে দেখো সূরজ পশ্চিম আসমানে ঢইলা পড়ছে, একটু পরে জগতের বুকে নাইমা আসবো আন্ধার। দিন থাইমা থাকলো কই? তোর কথা শুনলে আমি বড্ড তাজ্জব হই রে কমলা। তোর অন্তরে আসলে আমার চেয়েও গহীন দরিয়া। তোর মতো হইতে পারলে সাইজির কাছে আমি যা চাই তা বোধহয় পাইতাম রে পাগলি। আচ্ছা ভালু ভাই, তোমার একটা কথা জিগাই, এই সাইজির কাছে তুমি কি চাও কও তো? শুনবি? শুনলে তুই বুঝবি। কও না, বুঝার চেষ্টা করতে দোষ কি? এক জনমের হাহাকার মনের দরিয়ায় খালি ঢেউ খেলায়। এই হাহাকার নিজের কথায় নিজের সুরে জগতের মানুষের শোনাইতে বড্ড ইচ্ছে করে। এই হাওরের পাশে জঙ্গলের কিনারে কুড়ে ঘরের মধ্যে বৈশা রাতের পর রাত চেষ্টা করি নিজের জন্মের কথা দিয়ে একটা গানের পদ রচনা করতে, কিন্তু পারি না, পারি না। সর্বনাশ, এসো তুমি কি কও ভালু ভাই? তুমি তো কত সুন্দর সুন্দর গানের পদ গাইতে পারো। এই পদ তো সাইজির রচনা রে পাগলি। এই গানের মধ্যে তো ফালু গায়নের দিল দরিয়ার ঢেউ নাই। বুঝছি, আমি সব বুঝছি। আসলে মনোয়ারা বুবুরে লইয়া গান বানাইতে চাও তুমি, তাই না? জানি না রে পাগলি, খালি বুঝি বুকের মধ্যে যে কথাগুলো নাড়াচাড়া করে, এই কথাগুলো যদি মুখে আনতে পারতাম তাইলে এক জনমের স্বাদ মিটত এই ফালু গায়নের। তোমার স্বাদ মিটবো ভালু ভাই, দেখো একদিন না একদিন মিটবো। ও লও তো, ভাত করে খেয়ালো, সন্ধ্যা হয়ে যায়, আমি বাড়ি ফিরুম না। ভাত খেয়ে তোরে বিদায় করি, তাই আর কোনদিন খাওয়ান দাওয়ান লইয়া আইবি না কইলাম। আচ্ছা ঠিক আছে, আসুম না আসুম না। একটা মানুষের মহব্বতের দায়ে
এই হাওরের কিনারে একলা একলা সারাটা জীবন কাটায় দিলা। আচ্ছা ভালু ভাই, মহব্বত কি খুব কঠিন জিনিস? এই বিষয়টা আমার এই পাগলি বন্যা আমার সে একটুও কম জানে না। কি যে কও না তুমি। আমি এক অভাগী মাইয়া মানুষ। এই জগৎ সংসারে যারা আপনার বলে কেউ নাই। ছোটবেলায় মা বাপ মরছে, সেদিন থেকেই বুঝতে শিখছি, জানছি এমন এক কঠিন দুনিয়ার মধ্যে জন্ম লইছি যেখানে পশু পাখির মূল্য আছে, কিন্তু এই কমলার কোনো মূল্য নাই। আমার মতো পোড়া কপালি সে আবার মহব্বত কি বুঝবো? কপাল বইলে কিছু নাই রে পাগলি। জগৎ সংসারে মানুষ বড় বেফলা, যার যার সুখের লাগে অন্যজনের সুখ খাইয়া নেয়। লাগাম ছাড়া সুখের লোভ মানুষের শান্তি খাইয়া নেয়। নেশার ঘোরে লোভী মন হিংসার আগুনে দাউ দাউ কইরা জ্বলে। মুক্তি পায় না মানুষের পবিত্র মন। হাইজি কইছেন, পরের দ্রব্য পরের নারী হরণ করো না, পারে যেতে পারবে না। গান শুই না হাসলি কেন? কেন হাসি? ফালু ভাই গো, তোমার সাইজি যদি পয়সা থাকতো তই আমি তার একটা কথা জিগাইতাম। কি কথা? এই যে পরের দ্রব্য পরের নারী, এই বিষয়টা জিগাইতাম। আচ্ছা ভালু ভাই, দ্রব্য পরে হইতে পারে, কিন্তু নারী পরে হইব কেন? মানে মানে নারী পুরুষ দুজনই তো মানুষ না? তাহলে পুরুষ যদি নিজের হইল, নারী পরে হইল কেন? বড় কঠিন প্রশ্ন করছিস রে কমলা। আসলেই তো এটা চিন্তার বিষয় যে নারী জন্ম দিয়া জননী হয়, স্নেহ দিয়া ভগ্নী হয়, মহব্বত দিয়া জীবন সঙ্গিনী হয়, সেই নারীরে সাইজি পরের কইল কেন? রহস্য, বড় কঠিন রহস্য। এই রহস্যের কারণ আমি বুঝতে পারি ফালু ভাই। কস কি? কি কারণ? ছোট মামার বাড়িতে জঙ্গলি লতা পাতার মতো গায়ে গত্রে কখন যে বড় হয়ে গেলাম টেরই পাইলাম না। টের পেলাম তখন যখন দেখলাম পরিচিত মানুষগুলাও আমার দিকে অন্যরকম ভাবে তাকায়। আমার অন্তরে মায়া মমতার খিদা, আর মানুষের চোখে আরেক কিসিমের খিদা। টের পাইলাম তখন যখন দেখলাম ছোট মামার কপালে আমার এলোয়া দুশ্চিন্তার ভাস। মামা হঠাৎ এমন একটা পুরুষের লোকে আমার বিয়ে ঠিক করলো যে পুরুষের নাম শুনলে মানুষ ভয় পায়। আমিও ভয় পাইয়া পালায় এলাম শহরে, বড় মামার বাড়িতে। তারপর 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 কি? থামলি কেন? তারপর আর কি, শহর থেকে আবার গ্রামে, রাজার বাড়ির কমলার হইল বনবাস। কিন্তু অভিমানী রাজা তার কমলারে বনবাস থেকে ফিরাইয়া নিতে কোনোদিন মনে আসলো না, তাই না রে পাগলি? তো সেই রাজার নাম হইল সৈকত। সৈকতের কথা তুমি কেমনে জানো ভালু ভাই? কেমনে আর জানুম? তুই একদিন মনের ভুলে সৈকতের বিষয়টা কইছিলি। তবে কেন তুই শহর থেকে চলে আইলি সেই কথাটা লুকাইয়া রাখছিলি? লুকায় রাখছিলাম। লুকানো কারণ লুকানোই থাকুক না। ভালু ভাই গো, সন্ধ্যা হয়ে গেছে, আমি আর থাকুম না। আমি এখন যাই ভালু ভাই, আমি এখন যাই। সময় পাইলে আসিস রে পাগলি। তোর লগে কথা কইলে মনটায় বড় শান্তি পাই। শান্তি পাও? তোমার শান্তি তো সরকার বাড়ির মনোয়ারা বুবুর কাছে বন্দি। ফালু ভাই গো, অভিমান ত্যাগ কইরা
একবার তার লগে কথা কই আসো, শান্তি পাইবা, অনেক শান্তি পাইবা। আমি গেলাম গো ফালু ভাই। শান্তি? ফালু গায়েনের শান্তির পায়রা তো আরো 2 যুগ আগেই বন্দী হয়েছে দুরাশার কঠিন খাঁচায়। ফালু গায়েনের শরীরে তখন ঘোড়ার মতন তাকড়া জোয়ান্তি। ওই জোয়ান্তির তাগদে ফালু গায়েনের কয়টা টাকার বিনিময়ে কিনে নেয় জোরদার সরকার। ফালু গায়েন সরকার সাহেবের কামলা হইয়া এই হাওরের জমিতে চাষ দেয়, সোনার ফসল ফলায়। মাঠের কামলা ফালুর একদিনও স্মরণ হয় না যে সেও একটা পুরুষ। তার জীবন থাইকা পার হইয়া গেছে 25টা বসন্ত। হঠাৎ একদিন সরকার সাহেবের মাইয়া আইসা ফালুর সামনে দাঁড়ায়, খিলখিল কইরা হাসে। এই হাওরের বুকে তখন ফাগুনের উদাসী বাতাস। কি বিষয়? আপনি মাঠের মধ্যে কেন? আপনি মাঠের মধ্যে কেন? আমি তো মাঠেরই মানুষ। আমি যদি মাঠের মানুষ হইতে চাই তাইলে আপনার কি আপত্তি আছে? আপনার কথা ঠিক বুঝলাম না। ওই যে দেখেন, শিমুল গাছে কেমন সুন্দর সুন্দর লাল টুকটুকে ফুল ফুটছে, দেখছেন? দেখতাছি তো। শিমুল গাছ লাল ফুলে ফুলে এমন কইরা সাজলো কেন জানেন? তা তো জানি না। আচ্ছা, মাঠে কাম করা ছাড়া জগতের আর কোনো কিছু কি আপনি বুঝেন না? কামলা মানুষের আর কিছু বুঝনের সময় কই কন? আপনার অভাব সময়ের না, অভাব হইল মনের উপরের 2টা চোখ ছাড়াও মানুষের অন্তরের মধ্যে একটা চোখ থাকে। আপনি অন্তরের চোখটা একটু খুলেন। অন্তরের চোখ? এতটা বছর ধরে আপনি আমাকে বাড়িতে আসেন, আমার চোখ দেখা কি আপনি কিচ্ছু বুঝেন নাই? বুঝনের চেষ্টা করি নাই। কেন কেন চেষ্টা করেন নাই? আমার অন্তরের চোখ বলেন আর বাইরের চোখ বলেন, যে চোখেই আমি নিজের দিকে তাকাই, খালি দেখি মালিক সরকারের বাড়ির এক কামলা ফালু খালি পেটটার তাগিদে সারাদিন থাকে মাঠে, আর রাইতের অন্ধকারে শুইয়া শুইয়া ভাবে এই জগৎ সংসারে অভাগাই ফালুর জন্ম লওয়ার অর্থ কি। আপনার জীবনের কত বড় অর্থ আছে তা আপনি জানেন না, কিন্তু আমি জানি। একটা মানুষ আপনার জন্য দিন রাত ছটফট করে, আপনার লইয়া সুন্দর সুন্দর স্বপ্ন সাজায়। আপনি কি কইতে জানি ছটফটানির কোন অর্থ নাই? আপনার এই স্বপ্নের লগে ওই আসমান আর মাটির মিল আছে, কিন্তু আমার কোনো মিল নাই। কেন? ওই যে তাকাইয়া দেখেন, হাওরের শেষ মাথায় আসমান কেমন মাটির লগে মিশাইয়া গেছে। আসমানের লগে মাটির ফারাক আছে, কিন্তু মানুষের লগে মানুষের ফারাক নাই। মানুষ ভুল কইরা ভুল স্বপ্নও দেখে। ভুল কিনা আমি জানি না, জানতে চাইও না। আমি খালি আপনারে জানাইতে চাই, আপনার জন্য আমার খুব কষ্ট হয়, খুব কষ্ট হয়। এই কষ্ট যদি সহ্যের সীমা ছাড়ায়া যায় তাহলে অনেক বড় কিছু ঘটতে যেতে পারে। আপনি যদি আমার জীবনে এরকম বড় দুর্ঘটনা দেখবার চান তাহলে আমার কওনের কিছু নাই। চুপ করে থাকেন আর মনের আনন্দে মাঠে কাম করেন। যাই শোনেন, কথা শোনেন। শেষ পর্যন্ত কিভাবে যে অন্তরের আবতারের কাছে হাইরা গেলাম টের পাইলাম না। মাঠের কামলা ফালু নিজের আসল জীবনের কথা ভুইলা উড়াল দিলাম মহব্বতের আসমানে। মনোয়ারা, কও। এই গহীন রাত্রে বাড়ি থেকে এইভাবে বাইর হয়ে আসাটা তোমার ঠিক হইতেছে না। ঠিক যে হইতেছে না সেটা তো আমিও বুঝতেছি, কিন্তু কি করুম কও? ওই আসমানে যখন চাঁদটা উঠে আর জগৎ জুইরা ছড়ায় পড়ে সুন্দর জ্যোৎস্না, তখন তোমার কাছে আউনের লাগে বুকের মধ্যে যে কিরকম করে আমি তোমারে বুঝাইতে পারবো না। আমি তো বুঝি মনোয়ারা, বুকের মধ্যে এই ধরনের অবস্থা তো আমারও হয়, কিন্তু একবার জানাজানি হইয়া গেলে তোমার আমার জীবনে কি ঘটবো একবার চিন্তা করছো? তোমার আমার জীবনে যা ঘটার তা ঘটে গেছে, আর যা কিছুই ঘটুক তা লই আমি চিন্তা করি না, তুমিও করো না। কিন্তু বলে আর কোনো কথা নাই। এই সুন্দর চাঁদনি রাতটা দুর্ভাবনা করে নষ্ট করো না তো। শুনো, আমি আইস তোমারে সুন্দর একটা জিনিস দিব বইলা ভাবছি। সুন্দর
কি জিনিস দিবা? কত জিনিসটা কি কইতে পারতাছি না। তোমার হাসিটা যে কি সুন্দর জানো। প্রথম যেদিন তুমি ওই মাঠে খাড়াইয়া আমার সামনে খিলখিল করে হাসলা, সেদিন কি হয়েছিল জানো? কি হয়েছিল? তুমি চলে আসার পর তাজ্জব হইয়া শুনলাম তোমার হাসি চারিদিকে বাজতাছে। মাঠের ফসলের মধ্যে তোমার হাসি, গাছগাছালির মধ্যে তোমার হাসি, আসমানে তাকাইলাম সেইখানেও তোমার হাসি। কি তাজ্জব বিষয় কত। ও, তুমি যেন আমারে কি দিতে চাইলা? তোমার একটা নতুন নাম দিমু। নতুন নাম? হ, আমার জন্য তোমার একটা নতুন নাম। এই নামে খালি আমি তোমারে ডাকবো। কি নাম? অপূর্ব। অপূর্ব? বাহ, কি মিষ্টি নাম। এমন সুন্দর নাম তুমি পাইলা কই? কেন, বইয়ের মধ্যে পাইছি। তুমি কি ভুলে গেছো যে আমি প্রাইমারি পাস? খালি তুমি কেন, প্রাইমারি পাস তো আমিও করছি। তাইলে তুমি আমার জন্য একটা মিষ্টি নাম কইরা দাও দেখি। আমার মাথা তো তোমার মতো পরিষ্কার না, আমি এত সুন্দর নাম কই পাবো? আচ্ছা, মনের মানুষের সুন্দর কইরা কেমনে কম যায়? মানুষই কম যায়। মানুষই? বাহ, এইটাও তো মিষ্টি নাম। তাইলে আজ থেকে আমি তোমার নাম দিলাম মানুষই। বশির ভাই, এই যে বশির ভাই। আরে আমাকে সৈকত দেই। আও আও সৈকত, আও আমার নৌকায় ওঠো। চলো বশির ভাই। তার দিন পর বুঝি গ্রামের ভাই ব্রাদার কথা মনে পড়লো। তোমরা শহরে গিয়ে এমন নিষ্ঠুর হয়ে যাও কেন বুঝবার পারি না। ঠিকই বলেছে বশির ভাই, শহর বড় কঠিন জায়গা। বিশাল এক জনগোষ্ঠী দুর্বোধ্য এক ঘোরের মধ্যে দিনরাত ছুটে বেড়াচ্ছে। তুমি কেমন আছো বশির ভাই? কেমন আছে গ্রামের সবাই? আমি আছি আমার এই নৌকার মতো, আর গ্রামের মানুষ আছে নদীর পানির মতো। বাহ বাহ, বড় কঠিন উত্তর দিলে তো। ভেঙে না বললে তো আমি কিছুই বুঝতে পারবো না। আমার নৌকাটার দিকে তাকাই দেখো, নৌকার সারা শরীরে খালি জোড়াতালি। জোড়াতালির ফাঁক দিয়া পানি উঠা তার বুক ভরে। নৌকা খালি ডুবতে চায় গহন নদীর গোয়ন্তলে। আমি বইটার টানে তার জোর করে ভাসায় রাখি। এই বশির মাঝির জীবনটা এইরকম, বাঁচতে ইচ্ছা করে না, জোর করে বাইচে আছি। তুমি একটুও বদলাও নেই বশির ভাই। সেই ছোটবেলা থেকে দেখছি তুমি এরকম গভীর করে কথা বলো। আচ্ছা, আমাদের ফালু গায়নের আর মনোবুর কোনো গতি হয়েছিল? হ্যাঁ, গতি তো হয়েছেই। মালেক সরকার নিজের অহংকার বজায় রাখতে গিয়া মনুর জীবনটা নিজের হাতে নষ্ট করে দিছে। দুইটা বিয়া দিল, কিন্তু মনুর সংসার করা হলো না। মালেক সরকার নিজের জিদলে মরল, মনু অহনো মাঝে মধ্যে পাগড়ির মতো বাপের কবরের কাছে বসে কান্দে আর বীর কইরা মরা বাপের কাছে কৈফত চায়। আর ফালু গায়ন আমার মতো জোর করে বাচ্চা আছে। সে যে হাওরের কিনারে ঘর বাঁধলো, ওই ঘরে কাটাই দিল জীবনটা। বিয়া শাদী করলো না, একখান দোতারা লইয়া হাওরের দিকে তাকাইয়া সাইজির গান গায়। মালেক সরকারের মৃত্যুর পর গ্রামের সবাই মিলে তোমরা এই দুটো মানুষের একটা বিহিত করতে পারলে না? সময়ের কাম অসময়ে হয় না সৈকত। তা অবশ্য ঠিক। ফালু গায়ন প্যারাই তোমার কথা জিজ্ঞেস করে। একবার নাকি তুমি তারে কইছিলা তারে লইয়া খবরের কাগজে কি লেখবা, দুনিয়া সবাই সেই খবর জানবো। কথা যখন দিছ, তাহলে এই হতবাগার মানুষটার কথা খবর কাগজে ছাপায়া তোমার কথাটা রাখো না কেন ভাই? সেইবার ফিরে গিয়ে আমি আমার কথা রাখবো বশির ভাই। কমলার কথা কি জিজ্ঞেস করবো? না না, থাক। আজ এত বছর পর আমি যে শুধু একটিবার কমলাকেই দেখতে গ্রামে এসেছি, এই সত্যটা আমার কাছেই থাক। সৈকত, কি ভাবতেছ? ইয়ে, গ্রামটা দেখছি বশির ভাই। আমার চেনা গ্রামগুলো কেমন অচেনা লাগছে, সবকিছু কেমন বদলে গেছে। হ্যাঁ, জগতের নিয়মই খালি বদলায় যাওয়া, তো একটা জিনিস বদলায় না, এটা হইল মানুষের কষ্ট। এই যে ঘাটে এসে পড়ছো, মালেক সরকার,
আমার অহংকারী বাপজান, কবরের মধ্যে তুমি কেমন আছো আমি জানি না, কিন্তু এই জগতের বুকে তোমার কন্যা মনোয়ারা কেমন করে বাচ্চা আছে তুমি কি জানতে পারতেছো বাপজান? তোমার ঔরসে জন্ম লইছে বলে পাহাড় সমান ঘৃণা আর অভিশাপ বুকে লয়ে তোমারে বাপজান কইতেছি, কিন্তু জগতের মালিক জানে আমি তোমারে ক্ষমা না করলে পরকালে তোমার শান্তি হইব না। বাপজান, দোহাই তোমার, তোমার কন্যার বুকের আগুন নিভায়া দাও, নাইলে তুমি ঘৃণার আগুনে পুইরা ছাই হয়ে যাইবা, ছাই হয়ে যাইবা। মনুবু, কেডা কেডা গো তুমি? আমাকে চিনতে পারছো না মনুবু? আমি তালুকদার বাড়ির সৈকত, ছোটবেলায় যার সারাক্ষণ কাটতো তোমার কাছে। আমার দুরন্তপনা আর দুষ্টমির জন্য তুমি বলতে পাগলা সৈকত। সৈকত? আমাকে সেই সৈকত? ভাই আমার, একদিন পর তোর বনুপুর কথা মনে পড়লো। শাশি আম্মা মরার পর আর একটা দিনও গ্রামে আইলি না। তা কেমন আসুস রে ভাই? বিয়া শাদি করছস? পোলাপান হইছে? পোলা না মাইয়া? বলবো মনুবু, সব বলবো। আয় আয়, ঘরে আয় রে ভাই, তরে দেখ আমার বড় খুশি লাগতেছে। নে নে মুরাডাই বয়, তরে যে কি খাইতে দেই। তোমাকে ব্যস্ত হতে হবে না মনুবু। হ, কতদিন পর আইলি, তোর লগে আমার অনেক কথা আছে রে ভাই। তুমি তাহলে এখন বাবুল ভাইয়ের সংসারে আছো? হ, আমার এই ভাইডাই তার হতবাগী বইনেরে বোঝা বহন করতেছে। বাপজান মরণের পর সব ভাই বেড়াদের এই বাড়িতেই আসিল, কিন্তু মায় মরণের পর যে যার মতো নানান জায়গায় গিয়া বাড়ি করছে। খালি বাবুল থাইকা গেল মালিক সরকারের এই ভিটার লগে। আর আমি সব কিছু বদলায় গেছে রে ভাই, কত ঘটনাই ঘটতে গেল। তোরা তো শহরে থাইকা কিচ্ছু জানলি না। তুই যদি একবার দেখতি কত পাষাণ মনের মানুষ আছিল আমার বাপজান। আমার চোখে অহনো ভাসে তার পিশাচের মতো দুইখান চোখ। সেই চোখে ভয়ঙ্কর করে তাকায় একদিন আমারে কয়, মনোয়ারা, মনোয়ারা। জি বাপজান। তোমার বাপ জানে কি তুমি ঠিক মতো চিনো? জি। মাটির দিকে তাকায় জবাব দেবে না, কথার জবাব আমার চোখের দিকে তাকায় দাও। কিসের জবাব বাপজান? ফালু যে আমার বাড়ির কামলা, এইটা তুমি জানো? জি। আমার বাড়িতে যে কটা কুত্তা আছে, আমার কাছে ওই কুত্তাগুলোর মূল্য আর ফালুর মূল্য সমান, এটা জানো? কুকুরের মূল্য মানুষের সমান হয় না বাপজান। চুপ করো বেয়াদব মাইয়া, তোমার দুঃসাহস দেখে আমি তাজ্জব হইয়া যাই। আমার সন্তান হইয়া এটা কি বোঝো নাই তোমার বাপ বাঘের চেয়েও ভয়ঙ্কর? 10 গ্রামের মানুষ তোমার বাপের চৌতিরা দেখা ভয় থরথর করে কাঁপে। আমার মাইয়া হইয়া আমার বাড়ির কামলার লোকে ছি 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 ছি। তুমি জানো একবার গ্রামে কত ছড়ায় পড়লে মালিক সরকারের 14 খানদানের মান ইজ্জত মাটির লোকে মিশা দেব? বাপজান আমি চুপ চুপ, একদম চুপ। তোমার কোনো কথা আমি শুনতে চাই না, তুমি আমার কথা শুনে যাও। আগামী 10 দিনের মধ্যে তোমার বিয়া দিয়ে আমার বাড়ির পালা কুত্তা ফালুর লাশ বানায় ওই হাওরের মাঝখানে ফালা রাখব। ওই বেমানের শরীরের মাংস টাই না চিনা খাইব জঙ্গলের চিয়া। বাপজান, বাপজান আপনার পায়ে পড়ি বাপজান, আমার কথাটা একটু শুনেন। চুপ, থামো তুমি। তোমার কোনো কথা আমি শুনতে চাই না। আমার মান ইজ্জত সন্তান হইয়া তুমি সর্বনাশা খেলায় মাইতে উঠবা, তোমার আমি ক্ষমা করতে পারি না। শাস্তি তোমার পাইতে হইব। যেখানে খুশি 10 দিনের মধ্যে বিয়া দিয়া তোমার বিদায় করুন, তারপর শাস্তি হইব ফালুর। বাপজান, বাপজান আপনার কাছে আমি ফালুর জীবনের ভিক্ষা চাইতেছি। বিশ্বাস করেন বাপজান, ওর কোনো দোষ নাই, সব দোষ আমার। আমার আপনি কঠিন শাস্তি দিয়ে দেন, আমি সহ্য করতে রাজি আছি, কিন্তু বিনা দোষে মানুষটারে শাস্তি দিয়েন না। ঠিক আছে, তোমার বিয়ার পর যদি দেখি গ্রামের কেউ এই বিষয় জানে না, তাইলে ফালু বাইসা যাব। কিন্তু যদি বুঝতে পারি একটা কাক পক্ষী এই জঘন্য কথা শুই না থাকে, তাইলে ওই নেমক হারাম ফালু বাঁচব না। বাপজান, যাও, তোমার ঘরে যাও। কিন্তু বিয়ে যখন হয়ে গেল, সংসার হলো না কেন তোমার? এইটা কি কস তুই? মন দিমো একজন রে আর ঘর করু আরেকজনের?
মালিক সরকার আমারে জোর করে বিয়া দিতে পারে, তাই বলে এত বড় পাপ কি আমারে দিয়া করাইতে পারে? আমার স্বামী মানুষটারে একদিন সব খুইলা কইলাম। মানুষটা আমার কষ্ট বুঝলো। একদিন একটা অজুহাত দেখায়া আমারে তালাক দিয়া দিল। আশ্চর্য! তারপরও জ্যাঠাজি তোমাকে দ্বিতীয়বার বিয়ে দিল? দ্বিতীয়বার নিয়ে আইলো ঘর জামাই। বিয়ার কয়েকদিন পরে জানা গেল ঘর জামাই মানুষটার ভিতরে কঠিন রোগ। বাপজান নিজেই তারে বিদায় করে দিল। আর আমারে খাঁচায় বন্দি করার খেলায় মালিক সরকার নিজেই এবার হাইরা গেল। কি সাংঘাতিক মানুষ জ্যাঠাজি! সৈকত, সৈকত, এই যে তুমি এখানে, আর তোমার আমি খুঁজা মরতেছি। কেমন আছো বশির? তোর মায়ের শরীর ভালো হয়েছে? তোর বউটার শরীর তো অসুখের সীমা নাই। ওষুধ খাওয়াস না? দেখছো দেখছো সৈকত, কয়টা প্রশ্ন এক লগে করলো। দেই আমি উত্তরটা কেমনে দেই? এই হলো মনুর স্বভাব। মইরা গেলে এই স্বভাবের কথা মনে পড়বো রে ভাই। তোরে মরতে কইছে কেডা? বয়সে আমি তোর মেলা বড়, আমার আগে তুই মরবি না। চলো তো সৈকত। আরে সৈকত রে তো আমি সাইডটা খাওয়ামো। অরে লয়ে কই যাস? ফালু গায়নের গান শোনাই আমি, রাইতে এসে খাইব নে। তুই রান্না বান্না কর, নাকি গায়নের গান শুনতে যাবি? আরে একবার তো গিয়া মানুষটার তুই শান্ততার কথা শুনে আসতে পারোস, তাহলে তো লোকটা মরণের আগে একটু শান্তি পায়। মনোবু, যাবে আমাদের সঙ্গে? না, আমি পারুম না। মরণের আগে এই মুখ আমি তারে দেখাইতে চাই না। তারে কইস মরণের পরেও যেন এই কলঙ্কিনীর মুখ সে না দেখে। মনোবু, মনোবু! আর ডেকে লাভ নাই, অন ঘরে গিয়া দরজা বন্ধ করে কানবো। চলো সৈকত, আমরা যাই। চলো। সৈকত, তোমার একটা কথা জিজ্ঞাবো। জিজ্ঞেস করো। তোমার ফুফাতো বোন কমলার জীবনটা এভাবে নষ্ট হয়ে গেল, এই বিষয়ে কি তোমাকে কোনো দায় দায়িত্ব নাই? ইয়ে, কমলার সঙ্গে আমি দেখা করবো বশির ভাই। বাড়িতে যখন আইসো দেখা তো করবাই, কিন্তু এতটা দিন তোমার চাচারা তোমরা কেউ মায়াটার বিষয়ে একবারও খোঁজ খবর নিলা না। এটা কেমন কথা? মা বাপ মরা এতিম একটা মায়া তোমার ছোট চাচারে শত নিষেধ করা সত্ত্বেও মায়াটার বিয়া দিল একটা ডাকাইতের লগে। বিয়ার মাস 3 পরেই ওই ডাকাইতটারে মাইনসে মাইরা ফেলাইলো। কমলার স্বামী মারা গেছে? কি বলছো তুমি? হ্যাঁ, খারাপ মানুষ বাইসে থাকলেই কমলার কি হইতো কও? বশির ভাই, হ্যাঁ, কমলার বাড়ি এখান থেকে কত দূরে? আরে পশ্চিম পাড়ার কুদ্দুস ফকিরের বাড়ি ছিল না, ওই কুদ্দুস ফকিরের ডাকাইত পোলা হাসিমার লগেই তো কমলার বিয়ে হয়েছিল। বশির ভাই, চলো, আগামী কমলাকে দেখতে যাব। ভালো ভাইকে কাল দেখতে যাব। ঠিক আছে, চলো। আচ্ছা, মানুষটা কি কোনোদিন আসবো আমারে দেখতে? কেন আসবো? আসনের কি কোনো কারণ আছে? সে তো আমার উপর সারা জন্মে তোরে অভিমান করে আছে। আমি যে তারে কিছু না বলে চলে আসছি। মামি জানে ষড়যন্ত্র বুঝতে পারা মানুষটা আমার ভরসা দেয়া কইছিল, কমলা তুমি ভয় পাও না, যত বাধাই আসুক আমি তোমারে আপন করে যখন লসি, তখন তুমি সারা জীবনই আমার আপন হয়ে থাকবা। মানুষটার এই ভরসা পায়াও আমি আমি কেন লুকায় চলে আসলাম? সে কি তা কোনোদিন জানবে? সে কি জানবে তারে যে কষ্ট আমি দিচ্ছি তার চেয়ে অনেক অনেক বেশি কষ্ট আমি পাইছি? যখন তারে লয়ে স্বপ্ন দেখতে শুরু করলাম, তখনই একদিন মামিজান আমারে একলা করে ডাইকা কইল, কমলা, কমলা। আমারে ডাকছেন মামিজান? সৈকতকে আমিই পড়াশোনা করাচ্ছি, তা তো দেখতেই পাচ্ছিস, তাই না? জি। আমি খুবই হিসাবী মানুষ। তুই তো জানিস ঢাকা শহরের এই বাড়িটা বাবা আমার নিজের নামে লিখে দিয়েছিলেন। জি, তা তো জানি না। তোর মামাকে দেখে আমার পছন্দ হয়েছিল বলে এই বাড়িটার বিনিময়ে তোর মামাকে আমি কিনে রেখেছিলাম। মামিজান,
আমার এইসব বলার কি দরকার? দরকার হলো তোকে আমি বোঝাতে চাই যে হিসাবের বাইরে আমি কিছু করি না। এই জগৎটা হলো স্বার্থের পাগল, আমিও তাই। তোর মামার অনুরোধে তার এতিম ভাগ্নি হিসেবে করুণা করে তোকে আমি বাড়িতে আশ্রয় দিয়েছি, ব্যাপারটা সেরকম ভাবলে তুই ভুল করবি। তোকে এ বাড়িতে না রাখলে নিশ্চয়ই আমাকে অন্য একটা কাজের মেয়ে রাখতে হতো। এবার বুঝতে পেরেছিস তোকে আমি কোন চোখে দেখি? জি মামিজান, এ বাড়িতে পা দিয়েই আমি আপনার চোখ চিনতে চেষ্টা করছি। তাহলে তো তুই বুদ্ধিমতী মেয়ে। তুই এ ধরনের কাঁচা কাজ করলি কি করে? কাঁচা কাজ আমি কি করছি মামিজান? কি করেছিস তা আমার মুখ থেকে শুনতে চাস কেন? তুই তো ভালো করেই জানিস। ঠিক আছে, যা বলতে তোকে ডেকেছি তাই বলি। শোন, 10 মিনিটের মধ্যে রেডি হবি। আমার লোক বাইরে অপেক্ষা করছে, তোকে মহাখালীতে বাসে উঠিয়ে দিয়ে আসবে। মামিজান, এসব আপনি কি বলতেছেন? আসমান থেকে পড়ে লাভ নেই। তোকে আমি আর 1 ঘন্টাও এ বাড়িতে রাখবো না। সৈকতকে আমি টাকা খরচ করে শিক্ষিত বানিয়েছি আমার মেয়েকে ওর কাছে বিয়ে দেওয়ার জন্য, তোকে নিয়ে লাইলি মজনু খেলার জন্য নয়। মামিজান, আর কোনো কিন্তু নাই। সৈকতের সঙ্গে সম্পর্ক করে যে অন্যায় তুই করেছিস তাতে তোর শাস্তি আরো কঠিন হওয়া উচিত ছিল। ঝামেলা হবে বলে শাস্তি না দিয়েই বিদায় করে দিচ্ছি। তোকে যতই দেখছি ততই আমার মাথায় রক্ত উঠে যাচ্ছে। এ বাড়িতে থাকলে তোকে আমি খুনও করে ফেলতে পারি। যা, তৈরি হয়ে নে। জি জি মামিজান, আমি চলে যাচ্ছি। কত বড় দুঃসাহস! আমার বাড়িতে আশ্রয় পেয়ে কালনাগিনীর মতো আমাকেই ছবল মারতে চায়। ওকে বিদায় করে দিয়ে সৈকত এলে বলতে হবে কমলার টাকা পয়সা চুরি করে পালিয়ে গেছে। আমি হিসেবের মানুষ, হিসেবে ভুল করতে চাই না। খুব তাড়াতাড়ি সৈকত আর সীমার বিয়েটা দিয়ে দিতে হবে। হায় রে, আমার মতো এক হতভাগী পানির শাওলার মতো ভাসতে ভাসতে নিরুদ্দেশ্যে যাওয়া যার নিয়তি, তার কি সাধ্য ছিল মামিজানের ওই ষড়যন্ত্রে হারাইয়া সৈকত ভাইরে আপন করে পাওয়ার? কমলা, এ কমলা, দরজা খোল। বশির ভাই নাকি? হ্যাঁ, আরে দরজা খোল না। এই দেখ কারে লয়েছি। কারি লয়ে আছেন? দেখ সাহেদা কারে লয়েছি। কে? সৈকত ভাই, আপনি? কেমন আছো কমলা? আরে টাস্কি লেগে খারাই হইলি কেন রে? আরে সৈকত ঘরে নিয়ে বইতে কবি না? ও, আসেন, ঘরে আসেন। বশির ভাই, আপনিও আসেন, বসেন। না বোন, আমি আর যাবো না। আমি তো দোকান যাইতে হইব। যাই সৈকত, কাইলে তোমার লোক আবার দেখা হইব। কেমন আছেন সৈকত ভাই? ভালো। তুমি? আমি? আমার কি আর মন্দ থাকনে কোনো উপায় আছে? থাক, আমার কথা থাক, আপনি কথা বলেন। কয়দিন থাকবেন বাড়িতে? পরশুদিন চলে যাব। ও, আমাকে কিছু বলার আছে তোমার? মানুষের জীবনে কত কথাই তো কওনের থাকে, কিন্তু সবাই কি সব কথা কইতে পারে? তবে আপনার আমার একটা কথা বলার ছিল। ভাবছিলাম এই জীবনে সেই কথা কোনোদিন কওনের সুযোগ পাবো না। আর এই কথা কইতে না পারলে মরতেও আমার কষ্ট হইতো। বিশ্বাস করেন সৈকত ভাই, আপনার এই কথাটা কওনের জন্য আমি আইসু বাইসে আছি। কথাটা বেশ শুনতে চাই কমলা। আপনার অন্তরের দাম আমি দিতে পারলাম না, সেজন্য আপনি আমাকে মাফ করে দিন। বিগত 10টা বছর যে মানুষটা বুকের ভিতরে প্রচন্ড যন্ত্রণা নিয়ে জীবনের সাথে বিরামহীন যুদ্ধ করে বেঁচে আছে, যে মানুষটা দীর্ঘদিনের তীব্র তৃষ্ণা নিয়ে শেষ পর্যন্ত নিজেকে পরাজিত করে তোমার কাছে ছুটে এসেছে, তাকে তুমি শুধু এই কথাটাই শোনাতে চাও কমলা? এই কথা ছাড়া যে আমার আর কোনো কথা নেই সৈকত ভাই। কিন্তু আমার কথা আছে, এবং আজ তোমাকে আমার কথা শুনতে হবে। অভিমানের অবজ্ঞা, জীবনের অনেক সোনার সময় নষ্ট হয়ে গেছে আমাদের, আর নষ্ট হতে আমি দেব না। শোনো, পরশুদিন তুমি আমার সঙ্গে ঢাকা যাচ্ছ।
কি বলতেছেন? আমি? না, না শব্দটা উচ্চারণ করো না কমলা। অনেক কষ্ট সয়েছি আমি, আর পারছি না। একটু সুখ নিয়ে বেঁচে থাকার অধিকার আমাকে দাও। কিন্তু কিন্তু একটা কথা কেন আপনি বুঝতেছেন না শওকত ভাই? যে কমলারে আপনি ভালোবাসছিলেন সেই কমলার নাই। আছে, আছে, এই তো আমার সামনে সেই কমলা। তার চোখ দুটি মলিন হয়েছে। আমার ভালোবাসা দিয়ে চোখ দুটো আবার উজ্জ্বল করে তুলব। শওকত ভাই, আল্লাহ, তুমি আমারে আর কিছুদিন বাঁচাইয়া রাখো। আমি আমার সারা জনমের সাধনায় সিদ্ধি লাভ করছি। ও, আমি আমার গানের পথ পাইয়া গেছি। আমারে গানটা গাওনের নসিব কইরা দাও মাবুদ। গায়েন, আরে ও গায়েন, দেখো সৈকত চলে আইছি। তুমি না সৈকতের কথা পেরাইছি গাইতা। আরে ভালো ভাই, তোমার কি হয়েছে? সৈকত, আরে ভালো ভাই, একে তোমার শরীরে তো সাংঘাতিক জ্বর। বশির ভাই, জলদি মাথায় পানি ঢালার ব্যবস্থা করো। আর মনোবকে খবর দিয়ে বলো আমি তাকে অনুরোধ করেছি সেই জন্য ভালো ভাইকে দেখতে আসে। ঠিক আছে, আমি যাইতেছি। সৈকত, বড় ভালো সময় আসছো তুমি ভাই। জানো, এই হাওরের বুকে সারা জনম যে জিনিসের সাধনা করছি আমি, আজটা খুঁজে পাইছি। ভালু গায়েন তার নিজের গানের পদ রচনা করতে পারছে। আল্লাহ, আল্লাহ গো, তোমার দরবারে লাখ লাখ শুক্রিয়া। সৈকত, তুমি কি একটু কষ্ট করতে পারবা? কি করতে হবে বলো? আমি গানটা গামু, তুমি কাগজে লিখবা, পারবা না? পারবো ভালো ভাই, কিন্তু তুমি তো অসুস্থ। কোনো সমস্যা নাই, আমার হাতে দোতারাটা দাও। এই নাও দোতারা। ফাগুন হাওয়া যায় রে বয়া, কষ্টের কাঁদন লইয়া, তিল দরিয়ায় জাগে রে ঢেউ, প্রেমের পাগল হইয়া। অপূর্ব, অপূর্ব সুন্দর ভালো ভাই। তোমার এই গানটা আমি সঙ্গে করে নিয়ে যাব। সৈকত, তোমার জীবন নিয়ে যখন পত্রিকায় লিখব তখন গানটাও ছাপিয়ে দেব। সত্যি সত্যি সৈকত, আমার এই গান পত্রিকায় ছাপাইবা তুমি? অবশ্যই ছাপাবো, এবং ওই পত্রিকা আমি তোমার কাছে পাঠিয়ে দেব। ভালো ভাই, সৈকত, এই যে মনু আইছে। কেটা আসে? বশির ভাই, ভালো ভাইয়ের মাথায় পানি ঢালতে হবে। আর আশেপাশে কোন ডাক্তার আছে? ডাক্তার তো সেই গঞ্জের হাটে। ডাক্তার লাগবো না সৈকত, আমার কিছু হয় নাই, তোমরা চিন্তা করো না। বসে তোরা যা, জনম জনম যে অসুখ শরীরে বাসা বাঁধে ডাক্তার তা দূর করতে পারে না। আমি যাই ভালো ভাই, কাল সকালে আমি ঢাকা চলে যাব। যাওয়ার আগে তোমার সঙ্গে দেখা করে যাব। চলো বশির ভাই। হ্যাঁ চলো। দেখি মাথাটা একটু উপরে তুলো, পানি ঢালতে হইব। পানি ঢালতে হইব না, আমার জ্বর সেরে গেছে। তুমি বরং যাও, অনেক রাত হয়েছে। আমার জন্য সবসময় রাইত। অপূর্ব, তুমি আমার কতটুকু ঘৃণা করলে আমার অন্যায়ের সাজা হইব? মানুষই, তোমার কোনো অন্যায় হয় নাই। আমার বিশ্বাস যা ঘটছে এর বাইরে কিছু করার ক্ষমতা তোমার ছিল না। এইসব কথা থাক, এই গভীর রাইতে আমার ঘরে তুমি একা থাকুনটা ঠিক হইব না। তুমি যাও। এখনো তোমার সেই আগের মতো ভয়? কিন্তু মানুষের অন্তরের অন্ধকার আজও বদলায় নাই। মানুষের অন্তরের অন্ধকারে ভয় পায়ে তো জীবনের বেশিরভাগ নষ্ট করলাম আমরা। ওই অন্ধকারে ভয় পায়া এই ঘর আমি ছাইরা যাব না। এটা তুমি কি কও? স্বামীর ঘরে গিয়াও যার মায়া আমার সংসার হইল না,
যার মহব্বতে কানতে কানতে আমার দুই চোখ ঝাপসা হয়ে গেছে, তার পাশে শুয়ে মরণের দাবি কি আমি করতে পারি না অপূর্ব? এই প্রশ্নের উত্তর পাইতে হইলে ওই হাওরের জমিন রে জিগাও, জিগাও ওই আসমান রে, আর জিগাও আমার এই দোতারাটা রে। মাঠের মানুষ ফালু কিসের আশায় ফালু গায়েন হয়েছে? সেই মায়ার বাঁধনে আমার দুই চোখ বুঝতে দাও অপূর্ব, আমার তুমি ফিরে দিও না। মানুষ মানুষ অপূর্ব মানুষই। কি আশ্চর্য, বসির ভাই এত দেরি করছে কেন? কত করে বললাম কমলাকে নিয়ে ঠিক 9টায় ঘাটে আসবে, 10টায় আমরা বাস ধরবো। হলোটা কি? ওই তো বসির ভাই আসছে, কিন্তু একা কেন? কমলা কোথায়? সৈকত, নৌকায় ওঠো, মেলা দেরি হয়ে গেছে। কিন্তু কমলা কোথায়? কমলা তোমার সঙ্গে ঢাকা যেতে পারবো না সৈকত। কেন? যে কমলার নিয়তি বনবাসে থাকনে, তার তুমি রাজপ্রাসাদে দিবা কেমনে? তোমার কথা আমি ঠিক বুঝতে পারছি না বসির ভাই। কমলা তো আমাকে কথা দিয়েছে। নৌকায় উঠো বলতেছি। কমলা তোমার সঙ্গে ঢাকা যাওয়ার জন্য তৈরি হয়েছিল, তো বিরাট এক বাধা তারে ঘর থেকে পা বাড়াইতে দিল না। বাধা? কিসের বাধা? কমলার স্বামী গতকাল রাইতে ফিরে আইছে। কমলার স্বামী? তুমি না বললে সে মারা গেছে? আমরা গ্রামের মানুষ তো অনেক মিথ্যা বিষয়ে সত্য বলে বিশ্বাস করে ফেলাই। সৈকত, অনেকদিন পর গ্রামে আসলাম, আমরা তোমার অনেক কষ্ট দিয়ে দিলাম। কষ্টের কথা মনে রাখো না ভাই, সময় সুযোগ পাইলে গ্রামে এসো। যত কষ্টই দেই, আমরা তো তোমার আপনজন। গ্রামে এসে আমি শূন্য হাতে ফিরছি না বসির ভাই। তোমাদের স্নেহ, আদর, ভালোবাসা পেলাম। ভালো ভাই আর মনোবর জীবনের একটা পরিণতি দেখে এলাম। খুব ভালো লাগছে আমার। আর ভালো গায়েন তার সারা জীবন সাধনায় যে গানের পদ্ধতি রচনা করলো, সেটাও আমি সাথে করে নিয়ে যাচ্ছি। আমার কেন যেন মনে হচ্ছে ভালো গায়নের এই গানটির জন্যে আমি এতদিন পর পাগল হয়ে ছুটে এসেছিলাম গ্রামে। আর যা কিছু চেয়েছিলাম তার কিছুই আমার নয়, কিছুই আমার নয় বসির ভাই। আমার জন্য অপেক্ষা করছিল জন্মভূমির অবারিত প্রান্তরে জমে থাকা এই ফাগুন হাওয়ার পদ্ম। এতক্ষণ শাহজাহান কবি রচিত ফাগুন হাওয়ার পদ্য নাটকের অভিনয় শুনলেন। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আব্দুর রাতিন, সিরাজ হায়দার, আব্দুস সাত্তার, বেগম নার্গিস মাহফুজা, শিরিন বানু বকুল, ফ্লোরা সরকার ও সাইফুল ইসলাম রেজা। যন্ত্রসঙ্গীতে ফিরোজ শাই, সম্পাদনায় ইমদাদুল হক। নাটকটি প্রযোজনা করেছেন এ বি সিদ্দিক।